হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সৌম্যজিৎ ক্লাসেস। 15.1-এর দুটো লেখা অঙ্ক বাকি আছে, 3-এর দাগ থেকে 16-এর দাগ। এই যে লেখা অঙ্কগুলো আমরা 4টে ক্লাসে কমপ্লিট করেছি, সেই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ভিডিওগুলো দেখে নাও। আজকে যেটা করবো সেটা হচ্ছে 18-এর দাগ, 18 না 17-এর দাগের অঙ্ক থেকে করবো। 17 আর 18 এই দুটো লেখা অঙ্ক আছে, করে যে এমসিকিউগুলো আছে সেগুলো ডিল করবো, ঠিক আছে? তাহলে দেখো 17-এর দাগের অঙ্কে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে কি বলছে, যে একটা আয়তক্ষেত্রাকার জমি যার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, আর বলছে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। তার মানে দৈর্ঘ্য থেকে প্রস্থ যদি বিয়োগ করি আমরা 3 পাবো। আমাদের ওই জন্য এখানে অঙ্কে দৈর্ঘ্যকে x ধরে প্রস্থকে x-3 ধরতে হবে, এটা ফান্ডামেন্টাল নিয়ম। দেখো যে ধরি কি বলেছে, আয়তক্ষেত্রাকার জমি বা আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। দৈর্ঘ্য যদি x মিটার হয়, প্রস্থ 3 মিটার, মানে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 3 মিটার, এই অন্তরটা 3, অর্থাৎ প্রস্থ হয়ে যাবে যে x-3 মিটার, ঠিক আছে? এবার দেখো আমাকে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15। তার মানে আমরা কর্ণের দৈর্ঘ্য বার করে, এই দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে কর্ণের দৈর্ঘ্য বার করে সেটাকে 15-এর সঙ্গে ইকুয়াল করে দেবো। এবারে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ডাইরেক্ট শর্তানুযায়ী করতে হবে, মানে তোমাদের থিঙ্কিংটা একটু বাড়াতে হবে, যে আমরা আলাদা করে কর্ণের দৈর্ঘ্য বার করবো না, ডাইরেক্ট কর্ণের দৈর্ঘ্য লিখে সেটাকে 15-এর সঙ্গে সমান করে দেবো। এতে তোমাদের সময় বাঁচবে আর অঙ্কেতে কম লিখতে হবে, ক্লিয়ার? তাই জন্য আমি করবো কি, যে একদম শর্তানুযায়ী করে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হবে, যে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এক্স স্কোয়ার যোগ প্রস্থ মানে হচ্ছে x-3 তার হোল স্কোয়ার। এটা কর্ণের দৈর্ঘ্য, এটাই আমাকে অঙ্কে বলে দিচ্ছে 15। তাহলে 15-এর সাথে সমান হয়ে যাবে। এবার দেখো এদিকে স্কোয়ার আছে, এদিকে রুট চিহ্ন আছে, দুদিকে যদি আমি স্কোয়ার করে দিই এই রুট চিহ্নটা উঠে যাবে, অর্থাৎ শুধু পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস x-3 তার হোল স্কোয়ার, আর এদিকে পড়ে থাকবে 15 স্কোয়ার। তোমরা পাশে লিখতে পারো যে উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ করার ফলে এই রুট চিহ্নটা উঠে গেল আর ওদিকে 15 বর্গ হয়ে গেল। কি পাবো, যে এক্স স্কোয়ার, এটা যদি সিম্পলিফাই করো হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 15 স্কোয়ার হচ্ছে 225 হচ্ছে। তাহলে দেখো 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, 225 এদিকে এলে মাইনাস 225 ইকুয়ালস টু 0। তার মানে 2x স্কোয়ার মাইনাস 6x, এটা বিয়োগ করলে হবে 216। অর্থাৎ আমাকে 216 আর এখানে 2কে ভেঙে 6 আনতে হবে। 216 আর 2, 216কে 2 দিয়ে ভাঙলে হবে 108, আবার 2 দিয়ে করলে হবে 54, 3 দিয়ে করলে হবে 3 আগে 3, 3 আছে 24, আবার 3 দিয়ে করলে হবে 6, আবার 3 দিয়ে করলে হবে 2। এবার দেখা হবে 6 আনতে হবে, ভালো করে লক্ষ্য করো, 3 2 6 আর 6 3 18, 18 হলো, 2 2 4, 4 3 12, আর এখানে একটা 2 আছে, গুণ করলে হবে 24। অর্থাৎ আমরা কি পেলাম, 24 বিয়োগ 18 করলেই আমরা পেয়ে যাবো 6। অর্থাৎ এখানে 6-এর জায়গায় বসিয়ে দেবো 24 বিয়োগ 18, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 6-এর জায়গায় বসিয়ে দেবো 24 বিয়োগ 18 x মাইনাস 216 ইকুয়ালস টু 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস 24x দেখো প্লাস 18x মাইনাস 216 ইকুয়ালস টু 0। এবার ওপরটা করবো। আচ্ছা ওপরটা না করে দেখো এখানটা করছি, এটা মুছে দিই, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। এবারে এরপর এখানটা করবে, যে কি দেখো প্রথম দুটো পার থেকে 2x কমন যাবে, 2x কমন নিলে পড়ে থাকলো x মাইনাস 12, আর এখান থেকে দেখো 18 কমন গেলে, অর্থাৎ প্লাস 18 যদি কমন নিই এখানটা পড়ে থাকবে x, এখানটা পড়ে থাকলো x, আর 216 থেকে 18 কমন নিলে হবে 12, অর্থাৎ মাইনাস 12 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা পেলাম x মাইনাস 12, 2x প্লাস 18 ইকুয়ালস টু 0। এবারে তাহলে কি লিখবো, হয় x মাইনাস 12 ইকুয়ালস টু 0 অথবা 2x প্লাস 18 ইকুয়ালস টু 0।
অর্থাৎ আমরা এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবো 12, আর এখান থেকে এক্স এর ভ্যালু কত পাবো, যে 2x ইকুয়ালস টু -18, আর এক্স ইকুয়াল টু তাহলে হয়ে যাবে -18/2, তার মানে এক্স ইকুয়াল টু হয়ে গেল -9। এবার এক্সটা ধরেছিলে জমিটির দৈর্ঘ্য, যেটি কখনো ঋণাত্মক হতে পারে না, তাই জন্য ইহা অসম্ভব। অর্থাৎ আয়তকার জমির দৈর্ঘ্য আমরা কি পেলাম, 12। এখানটা লিখে দেবে যে অতএব আয়তকার জমির দৈর্ঘ্য হলো 12 মিটার, আর প্রস্থ হচ্ছে 12 - 3 মানে হচ্ছে 9 মিটার। ক্লিয়ার হলো এই পর্যন্ত অঙ্কটা? অর্থাৎ আমরা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ পেলাম, যে এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 9। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, যে ওই আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা ও ক্ষেত্রফল কত। তাহলে পরিসীমা কত হবে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, পরিসীমার ক্ষেত্রফল সহজে বার করতে পারবো, যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 12 যোগ 9 মানে হচ্ছে 2 গুণ 12 আর 9 যোগ করলে হবে 21, তার মানে 42 মিটার। আর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 12 গুণ 9, 12 9 হয় 108 এত বর্গ মিটার। হলো কমপ্লিট অঙ্ক, 17 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। খুব সহজ সহজ অঙ্ক, কারণ প্রথমটা দেখো, প্রথম চ্যাপ্টারে যেগুলো আছে তোমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এইসব নিয়ে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্ক সাধারণত সূত্র মনে রাখলে অঙ্ক সলভ করা খুব ইজি। নেক্সট এবার দেখো 18 দাগের অঙ্কটা। 18 দাগের অঙ্কে কি বলছে, 385 মিটার ইন্টু 60 মিটার পরিমাপের একটি আয়তক্ষেত্রাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে। আচ্ছা দেখো, বলছে 385 ইন্টু 60 বর্গ 60 মিটার পরিমাপের একটি আয়তক্ষেত্রাকার চাতাল। তাহলে এটা যদি একটা আয়তক্ষেত্রাকার চাতাল হয়, যার দৈর্ঘ্য বলে দিচ্ছে 385 মিটার আর প্রস্থটা বলে দিচ্ছে 60 মিটার। এইরকম একটা আয়তক্ষেত্রাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস লাগবে। প্রথম কথা হচ্ছে আমরা লিখে নেবো চাতালের দৈর্ঘ্য হচ্ছে 385 মিটার আর প্রস্থ হচ্ছে 60 মিটার। এটা আমরা লিখলাম। এবার আমরা প্রথমে আমাদের কাজ হবে, দেখো এখানে বলেছে কতগুলো টাইলস লাগবে। আমি আগের ক্লাসে তোমাদের বলেছি যেরকম টাইলসের সংখ্যা বার করতে গেলে মোট যে চাতাল তার ক্ষেত্রফলটা বার করতে হবে। অর্থাৎ চাতালের ক্ষেত্রফল কত হবে, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার, অর্থাৎ এত ইন্টু এত বর্গ মিটার। এটা গুণ করার প্রয়োজন নেই, কেন পরে বুঝতে পারবে। এবার বলেছে দেখো সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে, মানে এই যে চাতালটা আমি সর্ববৃহৎ কত বড় টাইলস ব্যবহার করলে এই চাতালটা পুরোপুরি সম্পূর্ণভাবে টাইলস বসাতে পারবো, সেটা বার করতে গেলে তোমরা ছোটবেলায় 6-7 যখন পড়তে, সেখানে এরকম সর্ববৃহৎ বা সবচেয়ে বড় কথা থাকলে গসাগু বার করতে হয়। অর্থাৎ এক্ষেত্রেও আমাকে গসাগু বার করতে হবে। প্রথমে 385 আর 60 গসাগু আমাকে বার করতে হবে। 385 যদি ভাঙো 5 দিয়ে, 5 7 35, 5 7 35, আর 7 দিয়ে যদি ভাঙো 11, অর্থাৎ 5 গুণ 7 গুণ 11, আর 60 যদি ভাঙো 5 12 60, 2 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ 5 গুণ 2 ইন্টু 3, 5 গুণ 2 গুণ 2 ইন্টু 3। এবার বলো এই দুটোর গসাগু কত। দেখো 5 মিল আছে, অর্থাৎ গসাগু হবে 5। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি সর্ববৃহৎ 5, অর্থাৎ যে বর্গাকার টালিটা ব্যবহার করা যাবে তার দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য হবে 5। তার মানে 5 গুণ 5 মানে হচ্ছে 25 বর্গ মিটার টাইলস ব্যবহার করা যাবে। সর্ববৃহৎ 25 বর্গ মিটার টাইলস ব্যবহার করা যাবে। অর্থাৎ আমরা একটা টাইলস, যে টাইলসটা ব্যবহার করবো তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 25 বর্গ মিটার। এবার কতগুলো টালি লাগবে, অতএব নির্ণেয় টাইলসের সংখ্যা কি বলেছিলাম, পুরো চাতালের ক্ষেত্রফল মানে হচ্ছে 385 গুণ 60, তাকে যে টাইলসটা বসাবো তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 25 দিয়ে ভাগ করে দেবো, এতটি টাইলস লাগবে। এবার যদি কাটাকুটি করো, যে 5 5 25, 5 12 60, আর 5 দিয়ে দেখো 385 কাটলে হয় 77, অর্থাৎ 77 গুণ 12টি টাইলস লাগবে। বা 77কে 12 দিয়ে গুণ করলে হবে 770, আর 77 2 হচ্ছে 154, 12 দিয়ে গুণ করলে 154, অর্থাৎ 4 5 7 5 12 2 এত থেকে 1 900, অর্থাৎ 924টি টাইলস লাগবে। অর্থাৎ এই যে
চাতালটায় 25 বর্গমিটার টাইলস, সর্ববৃহৎ 25 বর্গমিটার টাইলস ব্যবহার করতে হবে, সেই রকম টাইলস লাগবে হচ্ছে 924টি। ওকে, তো আমাদের যে লেখা অঙ্ক ছিল সেইগুলো পুরোপুরি কমপ্লিট করে দিলাম। এবার দেখো এমসিকিউ যে 5টা এমসিকিউ আছে, আজকে 5টা এমসিকিউ শেষ করবো। দেখো এমসিকিউ এক একটা কি বলছে, 19-এর এক একটা। দেখো এমসিকিউ শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি। এমসিকিউ সাধারণত তোমাদের পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন আসে, অর্থাৎ তার সে মার্ক ক্যারি করে 1 নম্বর। এবারে তুমি যদি এমসিকিউকে বড় করে করতে চাও, ধরো সিম্পল যে অঙ্কগুলো করছো তার মতো বড় করে করতে চাও, করতে পারো, কিন্তু শুধু 1 নম্বরের জন্য অত বড় অঙ্ক করা শুধু সময় নষ্ট, আর কিচ্ছু না। হ্যাঁ, তোমাদের কনসেপ্ট জানতে হবে যে এমসিকিউটা আমরা করবো কি করে, সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করেই তুমি কিভাবে 1-2 লাইনে বা শুধুমাত্র ছবি এঁকে, পরিমিতির অঙ্ক শুধুমাত্র ছবি এঁকে এমসিকিউ অ্যান্সার করতে পারো, সেই পদ্ধতি শিখতে হবে। আর আমি সেই পদ্ধতি শেখানোর জন্যই এখানে এসেছি, যে কিভাবে যে অঙ্কের অকাত যতটা তাকে সেইটুকুই টাইম দেওয়া উচিত। কিভাবে সেটা করবে দেখো, কিভাবে আমি 5টা এমসিকিউ তোমাকে সলিউশন করাচ্ছি। প্রথম এমসিকিউটা করো যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার, বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল কত, 4টা অপশন দিয়েছে। এবার তোমরা যদি একটা বর্গক্ষেত্রের ছবি আঁকো আর তার যদি একটা কর্ণ আঁকো, সেটা বলে দিয়েছে 12√2, এটা কর্ণ। এবারে বলেছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। এবার তোমাকে আগে বুঝতে হবে যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল যদি আমরা বার করতে চাই, তাহলে কি জানা দরকার আমার, যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে। এবারে আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তার কর্ণের দৈর্ঘ্য হয় x√2, এটা হয়তো। অর্থাৎ এই x√2 এর সাথে 12√2 যদি কম্পেয়ার করো, এক্স এর মান 12 চলে আসবে তো। বুঝতে পারলি কি, যে x√2 এর সাথে যদি 12√2 কম্পেয়ার করে এক্স এর মান 12 চলে আসবে। অর্থাৎ এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 12। 12 যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়, তার ক্ষেত্রফল হবে কত, 12 স্কোয়ার, অর্থাৎ 144। দেখো অপশন বি একটা আছে 144। একক ফিগার দেখার দরকার নেই, একক আমার দেখার দরকার নেই, আমাকে অঙ্ক করতে বলেছে, আমার 144 এসছে, অপশন বি আছে 144 বর্গ সেন্টিমিটার, ওটাই আনসার। বুঝতে পারলে? তো এইরকম ভাবে ডিল করতে হবে এমসিকিউ। এবার দেখো 2 নম্বর এমসিকিউ কি বলছে, যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং বর্গক্ষেত্রটির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক। ভালো অঙ্ক, এটা খুব খুব মানে কনসেপচুয়াল অঙ্ক। দেখো একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এবারে কর্ণের উপর অঙ্কিত আরেকটা বর্গক্ষেত্র, অর্থাৎ এটা যদি তার কর্ণ হয়, এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে তোমার। ঠিক আছে, তার ক্ষেত্রফল বলে দিচ্ছে a2, অর্থাৎ এই যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a2, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a1। এবার তোমাকে অঙ্কে চেয়েছে a1:a2 কত, এটা তোমাকে অঙ্কে জিজ্ঞাসা করেছে। এবার ভালো করে বুদ্ধি করে বলো, এই ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে এর বাহুর দৈর্ঘ্য জানা দরকার, অর্থাৎ সেই বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম এক্স। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এক্স স্কোয়ার, তার মানে a1 এর ভ্যালুটা হয়ে গেল এক্স স্কোয়ার। ক্লিয়ার এই পর্যন্ত? এবার বলছে এর কর্ণের উপর একটা অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ কর্ণের উপর যদি অঙ্কিত বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হবে এই ছোট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা, তার মানে কর্ণের দৈর্ঘ্যটা হবে √2x। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা √2 × একটি বাহু, অর্থাৎ এর কর্ণের দৈর্ঘ্যটা হলো √2x। এবারে এই বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বলে দিয়েছি a2, তার মানে এর একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি √2x, তার ক্ষেত্রফল কত হবে, যে √2x তার হোল স্কোয়ার, এটা হবে। তার মানে স্কোয়ার যদি করো 2x স্কোয়ার হয়ে যাবে, কারণ √2 স্কোয়ার 2 হয়, আর x স্কোয়ার, অর্থাৎ a1 এর মান পেলাম x স্কোয়ার, a2 এর মান পেলাম 2x স্কোয়ার। তার মানে a1 হচ্ছে x স্কোয়ার ইস টু a2 এর মান হচ্ছে 2x স্কোয়ার। x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে হয়ে যাবে 1:2। দেখো অপশন এরটা। বুঝতে পারলে যে শুধু ছবি এঁকে অঙ্ক করা যায়। এমসিকিউকে ওই জন্য বড় হলে তোমরা যখন গভর্নমেন্ট জবের পরীক্ষা দেবে, সেখানে এরকম এমসিকিউ প্রচুর থাকবে, তাকে এরকম ভাবে ডিল করা শিখতে হবে, সেখানে বেশি টাইম পাবে না। শুধু এখন থেকে সেই বেসটা তৈরি করার চেষ্টা করো, যে এমসিকিউকে আমরা এমসিকিউর মতো ডিল করবো। তার জন্য তোমাকে এইসব ফর্মুলা একদম মাথায় একদম ঠোঁটে লাগিয়ে রাখতে হবে, যে বড়তে কর্ণের দিকে ফর্মুলা হচ্ছে √2x, যাতে সহজে অঙ্ক করতে পারে। সুতরাং ফর্মুলা বারবার ভালো করে মুখস্থ করে লিখবে, ইজিলি অঙ্কগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, এবার দেখো 3 দাগের অঙ্কটা। কি বলছে, 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কতগুলো টালি লাগবে। সেই একই অঙ্ক, কতগুলো টালি লাগবে, বারবার বলেছি যতগুলো টালি লাগবে বা কতগুলো টালি লাগবে সেরকম অঙ্ক বার করতে দিলে তোমাকে বড় জায়গার ক্ষেত্রফল বার করতে হবে। বড় জায়গার ক্ষেত্রফল বলে দিয়েছে 6 মিটার, এই দৈর্ঘ্য বলে দিয়েছে 6 মিটার, প্রস্থ বলে দিয়েছে 4 মিটার, অর্থাৎ ক্ষেত্রফল হবে 6 × 4 বর্গ মিটার। এটা হচ্ছে বড় জায়গার ক্ষেত্রফল। এবারে টালি লাগাচ্ছে, যে টালির আয়তকার টালি, একটি আয়তকার টালি
আচ্ছা, আয়তক্ষেত্রের জায়গা যার 2 ডেসিমিটার বর্গ টালি লাগবে, একটা বর্গাকার টালি যার প্রতিটি বাহু দৈর্ঘ্য 2 ডেসিমিটার। ঠিক আছে, এবার এখানে দেখো এককটা মিটারে বলেছে, তার মানে তোমাকে ডেসিমিটার থেকে মিটারে যেতে হবে, তবে অঙ্কটা করতে পারবে। আর কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, এটা মিটারে কনভার্ট হলো, অর্থাৎ 1 এর নিচে 5 মিটার। অর্থাৎ যে বর্গাকার টালি তুমি লাগাবে সেই টালির একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 1/5 বর্গ মিটার মিটার। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 1/5 তার হোল স্কোয়ার। তার মানে 1/5 তার হোল স্কোয়ার করলে তোমরা পাবে 1 এর নিচে 25। অর্থাৎ এই যে ক্ষেত্রফলটাকে 1 এর নিচে 25 দিয়ে ভাগ করে দিতে হবে। কতগুলো টালি লাগবে? অর্থাৎ এটা তাহলে 25টা উল্টে যাবে, তাহলে 25 টারে 100, 106, 600। দেখো অপশন আছে সি এরটা, অর্থাৎ 600টি টালি লাগবে। শুধু যেটুকু লেখা সেইটুকু লিখবে। এই জায়গাটা মোটামুটি ক্যালকুলেশন করা যায়, এটাও লেখার প্রয়োজন নেই, জাস্ট এটা লিখে ক্যালকুলেশন করে দিলে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো 4 নম্বর অঙ্কটা। দেখো 4 জায়গার অঙ্কটা কি বলেছে, ছবির সাহায্যে বোঝো। একটা আয়তক্ষেত্র আর একটা হচ্ছে বর্গক্ষেত্র, এদের পরিসীমাটা সমান। আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আর দিয়ে লিখছে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে এস দিয়ে লিখছে, এটা বলেছে ওরা। এবার তোমাকে বার করতে বলেছে যে সমান পরিসীমা বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আর একটা বর্গক্ষেত্রের মধ্যে কার ক্ষেত্রফল বড়। অর্থাৎ প্রথম অপশনটা দিয়েছে যে এস ইকুয়ালস টু আর, অর্থাৎ এস কি আর এর সঙ্গে সমান, তার মানে বলতে চাইছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি সমান। সেকেন্ড কন্ডিশন বলছে এসটা কি আর এর থেকে বড়, আর থার্ড বলছে এসটা কি আর এর থেকে ছোট। অর্থাৎ ক্ষেত্রফলটা কার ক্ষেত্রফল বড় কার ক্ষেত্রফল ছোট সেটা বার করতে দিচ্ছে, মানে চেক করতে বলছে কি দুজনের ক্ষেত্রফল সমান সেটা চেক করতে বলছে। কিভাবে করবে দেখো, আমরা যদি ধরে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স। এবার আমাকে কি কন্ডিশন বলেছে, এর পরিসীমা দুটো পরিসীমা সমান। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি পাবো, 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমাটা বর্গক্ষেত্রের পরিসীমার সঙ্গে সমান। অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4x, 4 ইন্টু একটি বাহু, এটা হলো। এবারে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে আর, আর মানে তাহলে কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ গুণ বি। আর এস ইকুয়াল টু কত হবে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে বাহু স্কোয়ার, অর্থাৎ এক্স এর স্কোয়ার। এবার ভালো করে লক্ষ্য করো, এখান থেকে আমরা 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, তার মানে এ প্লাস বি, এক্স এর যে 2টা আছে এদিকে নিচে চলে আসবে, অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা পেলাম এ প্লাস বি বাই 2। এবারে এই এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, অর্থাৎ কত হবে, যে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে এবি দিয়ে রাখলাম, আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকেও এবি দিয়ে রাখলাম। এবার দেখো এর জায়গায় তোমরা একটা সংখ্যা মনে মনে ভেবে নাও যে এর জায়গায় আমরা 10 রাখলাম, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ধরে নিলাম 10 আর প্রস্থটা ধরে নিলাম 8। তাহলে তার ক্ষেত্রফল কত হবে, এর জায়গায় 10 বসাবো, বি এর জায়গায় 8 বসাবো, মানে হচ্ছে 80। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 10 প্লাস 8 বাই 2 তার হোল স্কোয়ার, তার মানে 18 বাই 2 তার হোল স্কোয়ার, তার মানে 9 স্কোয়ার মানে 81। এবার তোমরা দেখো সহজেই বুঝতে পারছো যে আমরা আর এর মান পেলাম 80 আর এস এর মান পেলাম 81। দেখে বুঝতে পারছো কে বড়, যে এস বড় কার থেকে, না আর এর থেকে এস বড়। তার মানে সমান পরিসীমা বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আর একটা বর্গক্ষেত্র, তাদের মধ্যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সবসময় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় হবে। আমি অ্যাজ পুরো দেখো এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। তার মানে অপশন কোনটা হবে দেখো তো, যে এসটা আর এর থেকে বড়, অর্থাৎ বি এর অপশনটা ঠিক উত্তর হবে। এবারে এই প্রমাণটা তোমরা কোথাও পাবে না, শুধুমাত্র দেখবে পরীক্ষা যদি অঙ্কটা পড়ে বা তোমার বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করবে, তারা জাস্ট এটা টিক মেরে দেবে। কিন্তু কেন যে এসটা আরের থেকে বড় হলো, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় হলো, সেটা আমি পুরো দেখো তোমাদের দেখিয়ে দিলাম। সুতরাং ভালো করে প্র্যাকটিস করো আর প্রসেসটা বুঝতে থেকো। এইরকম ভাবে অঙ্ক শিখতে হয়, যে কেন আমি এটা ঠিক করলাম আর তার পিছনে রিজনটা কি, সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তুমি এই জিনিসটা অন্য কোনো অঙ্কে অ্যাপ্লাই করে সেই অঙ্কটা সহজে করতে পারবে, কিন্তু এটা যদি না শিখো জাস্ট উত্তর মেরে দাও, মুখস্থর মতো হয়ে যাবে। অঙ্ক কোনোদিনও মুখস্থ জিনিস হয় না, বুঝতে পেরেছো? আর একটা এমসিকিউ বাকি আছে, সেটা করিয়ে দিই। দেখো বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত। একটা আয়তক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 আর ক্ষেত্রফল বলে দিয়েছে 48, তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত। দেখো অঙ্কটা আমি দুভাবেই করাবো, একটা হচ্ছে বড়ভাবে কিভাবে তোমরা পরীক্ষায় করবে, বা যদি বড় 2 নম্বরের প্রশ্ন পড়ে কিভাবে করবে,
আর এমসিকিউর জন্য কিভাবে করবো আমি বলে দিচ্ছি, ভালো করে বুদ্ধি করো। যে 48 মানে কি, যে এর দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, এক্স গুণ ওয়াইটা হবে 48, মানে ক্ষেত্রফলটা হবে 48। তার মানে 48কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে, মানে দুটো সংখ্যার গুণফল আকারে লিখলে তার মধ্যে একটা হবে দৈর্ঘ্য, একটা হবে প্রস্থ। এবার 48কে অনেকভাবে দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যায়, যেমন দেখো 2 গুণ 24 লেখা যায়, 4 গুণ 12 লেখা যায়, আবার 8 গুণ 6 লেখা যায়। এবারে আরো লেখা যায়, দেখো 6 গুণ 8 লেখা যায়, অর্থাৎ 8 গুণ 6 মানে 6 গুণ 8, এটা লেখা যায় তো। এবার তোমাকে এই চারটে পেয়ার থেকে বুঝতে হবে যে এর মধ্যে কোনটা নিলে, অর্থাৎ এর মধ্যে কোনটা দৈর্ঘ্য আর কোনটা প্রস্থ নিলে তার কর্ণের দৈর্ঘ্য আমরা 10 পাবো। কি করে বুঝবে? কর্ণের দৈর্ঘ্য ভাগ করার ফর্মুলাটা মনে রাখতে হবে, তার জন্য যে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। এবার দেখো এক্স এর মান কত নিলে, আমি নিয়ে নিচ্ছি দেখো এক্স এর মান 8, অর্থাৎ 8 স্কোয়ার, আর ওয়াই এর মান হচ্ছে 6, অর্থাৎ 6 স্কোয়ার। এটা করলে কত হবে? দেখো 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, মানে 100, অর্থাৎ 10, অর্থাৎ আমাদের এই পেয়ারটা নিতে হবে। এবারে আমি তো এটা এত সহজে করে দিলাম, আমার কাছে এই জিনিসটা সহজ। কেন সহজ বলো তো? কারণ আমরা অঙ্ক করে করে এই সংখ্যাগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেছে যে কোনটা নিলে তার, মানে কোন দুটো সংখ্যা নিলে তাদের স্কোয়ার করে বর্গমূল করলে 10 আসবে। অর্থাৎ তোমাকে অঙ্ক বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি তুমি নাম্বারের সাথে পরিচিত হবে তত সহজে এক চান্সে ধরতে পারবে যে ওইটা কোনটা হতে পারে। মানে অ্যাডামশনটা এতটাই স্ট্রং হয়ে যাবে তোমার, যে খুব বেশি বেশি অঙ্ক নিয়ে প্র্যাকটিস, মানে সংখ্যা নিয়ে প্র্যাকটিস করতে হবে তোমাকে। সুতরাং এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 6। অর্থাৎ তাহলে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি বার করতে বলেছে, তার মানে 8 যোগ 6 মানে হচ্ছে 14। অ্যান্সার দেখো কতটা, বি এরটা। ঠিক আছে, এটা গেল তো শর্ট প্রসেস, মেন্টোস জিন্দেগি। কিন্তু আম জিন্দেগিতে কি করে, যে বড়ভাবে করে, বড়ভাবে শিখে নাও। সবাই যখন বড়ভাবে করে, যে বড়ভাবে সবাই যখন করে, তোমরাও শিখে নাও বড়ভাবে কিভাবে করে, সেটাও দেখে নাও। দেখো তার জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থটা এক্স ধরে নিতে হবে। ঠিক আছে, আমাদের দৈর্ঘ্য প্রস্থটা এক্স ধরে নিতে হবে। যে ধরি দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই। এবার দেখো কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তার মানে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটাই বলে দিয়েছে 10। এবার একইভাবে যদি দুই থেকে স্কোয়ার করো হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10 স্কোয়ার করলে কত হবে, 100। এটা পেলাম। এবারে ক্ষেত্রফল বলে দিয়েছে 48, তার মানে ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 48। আচ্ছা, এবার তোমাকে মাথায় রাখতে হবে কি বার করতে দিয়েছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বার করতে হবে। এবার এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিই। আমাদের যেহেতু এখানে প্লাসটা লাগবে, প্লাস দিয়ে ফর্মুলাটা ফেলবো। তাহলে ফেলবো হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 100। তার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2, এক্স ওয়াই ভ্যালুটা কত বলেছে 48 সমান 100। তার মানে 2 ইন্টু 48টাকে যদি 96 লিখে দাও ক্ষতি নেই। আমি ডাইরেক্ট লিখছি, তোমরা একটা স্টেপ করে 96 লিখবে, যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 96, ওদিকে গেলে 100 যোগ 96, তার মানে হচ্ছে 196। অর্থাৎ এক্স প্লাস ওয়াই স্কোয়ার যদি 196 হয়, এক্স প্লাস ওয়াই হবে আন্ডার রুট অফ 196, মানে 114। দেখো বি এর অপশানে ছিল এটা। তো এই হচ্ছে আম জিন্দেগি। কিন্তু আমি আগেরটা যেটা দেখলাম একদম সঠিক, কিন্তু তার জন্য তোমাকে একটু মাথাটা খাটাতে হবে। এটা তো একদম বড় করে, যদি 2 নম্বর অঙ্ক করে এটা করতে হবে তোমার। কিন্তু 1 নম্বর এমসিকিউর ক্ষেত্রে যেটুকু তার অকাত সেইটুকুটাই তাকে দেখাও, তার বেশি তাকে দেখাতে যাওনি। কারণ এমসিকিউতে শুধু তোমার উত্তর চেক হয়, তুমি কি প্রসেস করেছো ডাজেন্ট ম্যাটার। ওকে, তো আমার থিঙ্ক সবসময় তোমাদের কিভাবে আরো অ্যাডভান্স করা যায়, অন্যজনদের তুলনায় তোমাদের কিভাবে অ্যাডভান্স করা যায়। তো সেই পদ্ধতি আজকে অনেকটাই তোমাদের জন্য সাকসেসফুল হলো। পরের ক্লাস আমরা 20 দাগ করবো আর 15.2 আরম্ভ করবো। 20 দাগগুলো একটা ক্লাসে করে দেবো, তারপর 15.2 আরম্ভ করবো। ক্লিয়ার? আর আগের ক্লাসের লিঙ্ক তো ডেসক্রিপশনে দিয়ে রাখবো বলেছি তোমাদের। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকম পদ্ধতি শিখতে, নিজেদেরকে আরো স্ট্রং করতে।